আজকে আমরা পড়বো বিজনেস কমিউনিকেশনের মধ্যে থেকে ড্রাফটিং। তো ড্রাফটিং এ আমাদের 5 রকমের ড্রাফটিং আছে আহ, এই সিলেবাসে। সেটা হলো নোটিস রাইটিং, সার্কুলার রাইটিং, মিনিটস রাইটিং, সিভি রাইটিং আর বিজনেস লেটার রাইটিং। ঠিক আছে, এটা হলো টেবিল অফ কন্টেন্ট যেটা যেটা আমাদের অলরেডি সিলেবাসে আছে। তো ফার্স্ট উইল স্টার্ট উইথ নোটিস রাইটিং। নোটিস রাইটিং কি? নোটিস হলো একটা ইনস্ট্রুমেন্ট। সেটা কি করে? মেম্বারদেরকে কোনো একটা জিনিসের ব্যাপারে নোটিফাই করে। নোটিফাই মানে জানায়। ঠিক আছে, তো নোটিস এন ইনস্ট্রুমেন্ট of intimating the members regarding day, date, time and place of the meeting and also the matter to be transacted thereat. It is the first step of holding a meeting. A meeting cannot be held validly unless a notice is served to all the members entitled to it. ঠিক আছে, শুধুমাত্র মিটিং এর জন্য নয়, এটা ছাড়াও বিভিন্ন জিনিসপত্র জানানোর জন্য, মানে ধরো নোটিসের মানে একটা মিটিং হলো, তো মিটিং এ তো অবভিয়াসলি এভরিওয়ানকে ইনক্লুড করা হয় না, অনলি বোর্ড মেম্বার্স। তুমি একটা অফিসে, একটা একটা বড় কোম্পানিতে মিটিং হচ্ছে, অ্যানুয়াল জেনারেল মিটিং বা জেনারেল মিটিং, তো সেখানে বোর্ড মেম্বার্সরাই শুধু থাকবে। বাট মিটিং এ যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা তো সবার জন্য, সেটা তো সবাইকে জানাতে হবে। তো সেটাও কিন্তু নোটিশের আকারেই একটা বাকিদের জানানো হয়। So, rules key of drafting notice. The following rules should be followed while drafting a notice. Kiki, the notice should be prepared in the letterhead of the organization. যে কোনো বিজনেসের ক্ষেত্রে ওই লেটার হেডে থাকবে নোটিশটা। লেটার হেড বলতে একটা এরকম রাইটিং প্যাড থাকে বা পেপার থাকে, যার মধ্যে অলরেডি ওই অর্গানাইজেশনের নাম, অ্যাড্রেস, জিএসটি ডিটেলস, ফোন নাম্বার, প্যান নাম্বারও হতে পারে, এই বেসিক জিনিসগুলো অলরেডি সেখানে মেনশন করা থাকে। ঠিক আছে, আর তারপর একটা খানি ফাঁকা জায়গা দেওয়া থাকে যেখানে তুমি নোটিশের বডিটা আর বাকি ডিটেলস গুলো মেনশন করতে পারবে। The notice must state the day, date and time and place of the meeting. যদি মিটিং এর নোটিশ হয় তো সেক্ষেত্রে সেখানে ডে, ডেট, টাইম, প্লেস সবকটাই মেনশন, ক্লিয়ারলি মেনশন করতে হবে। The notice should also contain the agenda of the meeting. কি ব্যাপারে মিটিংটা হবে সেটাকেও ইনক্লুড করতে হবে সেখানে। The notice should brief, clear, free from ambiguity and drafted in simple languages. নোটিশটা যেটা হয়, নোটিশ সবসময় সবার জন্য হয়। তো কেউ লিটারেট, কেউ লিটারেট নয়, কে কি রকমের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে এসছে, তার ব্যাকগ্রাউন্ড এর উপর ডিপেন্ড করে নোটিশ লেখা হয়। নোটিশ খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যেখানে কোনো ওয়ার্ডের বা বড় বড় কমপ্লিকেটেড ওয়ার্ড বা কমপ্লিকেটেড ফ্রেজের মানে কচকচানি নেই। একদম খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হয় যেটা সবাই বুঝতে পারে। নোটিশ শুড বি রিটেন ইন এ ইম্পার্সোনাল ম্যানার অ্যান্ড ইন ইনডাইরেক্ট স্পিচ। নোটিশটা একটা মানে অর্গানাইজেশন লিখছে ইউজুয়ালি, কোনো একটা নর্মাল ব্যক্তি লিখছে না। তো এই জন্য সবসময় নোটিশটা লেখা উচিত একটা মানে সবাইকে সম্বোধন করে বা একটা সবার তরফ থেকে ব্যাপারটা জানানো হয়। তো এটা কোনো একটা ব্যক্তি বিশেষ ব্যাপারটাকে সম্বোধন করে না কখনো। Lastly, the notice must be dated and signed by convener. Convener মানে যে নোটিশটাকে মানে কি বলবো, একটা অথরাইজ সিগনেটারি থাকে, যে ওই মানে অর্গানাইজেশনের তরফ থেকে ওই নোটিশ গুলো দিতে পারে, তো তার একটা সাইন থাকে নোটিশে। বেসিক ফরম্যাট অফ আ নোটিস, এটা কি? ওই উপর লেটার হেডে নেম এন্ড এন্টিটি আছে ইন্ডিকেটিং হু ইজ ইস্যুইং দ্য নোটিস, দেন নোটিস বলে লেখা থাকবে একটা হেডিং, তারপর হেডিংয়ে কবে ইস্যু হচ্ছে তার ডেট, তো হেডিং যেটাতে ব্রিফলি ডেসক্রাইব করবে কি ব্যাপারের নোটিস, দেন বডি যেখানে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে, তারপরে নেম, সিগনেচার, ডেজিগনেশন। এটা নোটিসের এক্সাম্পল। ফার্স্ট বোর্ড মিটিং অফ আ কোম্পানি, বেটা কোম্পানি লিমিটেড, এটা অ্যাড্রেস দেওয়া আছে, দেন নোটিস। নোটিসটা কি? টু মিস্টার এ কে মন্ডল বলে এ কে মন্ডলকে নোটিস দেওয়া হয়েছে। সেটা হলো, স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দ্য কোম্পানি will be held at registered office on Monday. You are requested to be present in the meeting. তো এটা একটা ভালো পয়েন্ট, আই মিসড। তো নোটিশটা সবসময় যে দিচ্ছে সে কিন্তু মানে একটা পার্সন না, একটা অর্গানাইজেশন দিচ্ছে। বাট যাকে দিচ্ছে, ইট ক্যান বি লাইক সবাইকে সম্বোধন করে নোটিশ হয় একটা, যেটা বোর্ডে চিপকে দেওয়ার ব্যাপার থাকে। আর কিছু নোটিশ থাকে যেগুলো বাড়িতে কুরিয়ারে যায়, তো সেখানে কিন্তু এটা হলো বাড়িতে কুরিয়ার দেওয়ার মতো নোটিশ একটা। ইউ আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং।
yours faithfully, S Bose, secretary. এজেন্ডা কি? ইলেকশন অফ দ্য চেয়ারম্যান, যেহেতু ফার্স্ট কোম্পানি, প্রথম কোম্পানির ফার্স্ট বোর্ড মিটিং ইলেকশন হবে চেয়ারম্যানের। প্রোডাকশন অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এন্ড মেমোরেন্ডাম আর আর্টিকেলস, এই দুটো ছাড়া একটা কোম্পানি শুরু করা যায় না, তো এগুলোর প্রোডাকশন। অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর, অডিটর, সেক্রেটারি অ্যান্ড ব্যাংকার, adoption of company's common seal, fixation of the quorum of the board meeting and any business with the approval of the chairman। ঠিক আছে, এটা হলো এজেন্ডা। নেক্সট একটা নোটিশ দেখছি, অ্যানুয়াল জেনারেল মিটিং অফ আ কোম্পানি নাভা উদ্যোগ লিমিটেড। ঠিক আছে, নোটিশ, এটা দেখো নোটিশ কি থাকে, এরকম সবার জন্য নোটিশ। ঠিক আছে, এটা দেখো কাউকে এখানে সম্বোধন করা নেই। Notice is given in pursuance of section 196 of the Companies Act that 10th of annual general meeting of the company will be held in Friday 7 তারিখ 2018 at the registered address of the company at 3 p.m. to transact the agenda given below। সমস্ত মেম্বারদেরকে বলছে ইন পার্সন প্রেজেন্ট থাকতে। তো বাই অর্ডার অফ দ্য বোর্ড পি রয়, কোম্পানি সেক্রেটারি। কি কি অর্ডিনারি বিজনেস এর মধ্যে কি কি এজেন্ডা? তো কনফার্ম দ্য মিনিটস অফ দ্য লাস্ট এজিএম, to consider the adopt director's report, audited accounts, balance sheet, blah 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 এই। ঠিক আছে, a member entitled to appoint one or more proxies to attend and vote on his behalf and such proxy need not to be a member of the company। যাই হোক, এটা টার্মস এন্ড কন্ডিশনস আর মিটিং গুলো বলে দিয়েছে। তো নেক্সট আমরা পড়বো সার্কুলার রাইটিং। সার্কুলার কি? সার্কুলার হলো কাইন্ড অফ নোটিশই বলা যেতে পারে না। সার্কুলার আর ফর্মাল ডকুমেন্টস ইউজ টু ডিসেমিনেট ইনফরমেশন, ইনস্ট্রাকশনস আর অ্যানাউন্সমেন্ট টু আ লার্জ গ্রুপ অফ পিপল এফেক্টিভলি। মানে এটা কিন্তু 5-6 জনের জন্য নয় বা 10-12 জনের জন্য নয়, এটা একটা জনসাধারণের জন্য। ইউজুয়ালি সার্কুলার কোন একটা গভর্নমেন্ট বডি বা এরকম স্কুল বা হসপিটাল, এরা করে সার্কুলার, যে ইয়ে বা ব্যাংক, এরকম আরবিআই যেরকম সার্কুলার দেয় ফর অল দ্য ব্যাংকস ইন ইন্ডিয়া। ঠিক আছে, বা হয়তো আমাদের গভর্নমেন্ট একটা সার্কুলার দিল ফর অল দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো এরকম মাস স্কেলে সার্কুলার ইউজুয়ালি হয়। কি? Circulars are formal documents used to disseminate the information, instruction, or announcement to large group of people efficiently. They are crucial tool in business and organizational communication, ensuring everyone receives a consistent message from authoritative source। মানে এরকম হবে না যে এ আলাদা পেলো ও আলাদা পেলো, একটা জিনিসই সবাই পেলো। কি কি এটা স্ট্রাকচার কি? Structure of a circular. A well-structured circular includes the issuing authorities name, কে ইস্যু করছে, একটা ওয়ার্ড সার্কুলার, যেরকম নোটিশে লেখা ছিল উপরে নোটিশ বলে, সার্কুলারে সার্কুলার লেখা থাকবে ইন ক্যাপিটাল লেটার্স, রেফারেন্স নাম্বার থাকবে, একটা ডেট থাকবে, সাবজেক্ট লাইন থাকবে। রেফারেন্স নাম্বার কি? একটা আমরা অর্গানাইজেশন থেকে সার্কুলার দিচ্ছি, তো সার্কুলার নাম্বার 1 কি হয়েছে, সার্কুলার নাম্বার 2 কি হয়েছে, একটা ট্র্যাক থাকবে। ঠিক আছে, ধরো সাপোজ আমি একটা কলকাতা ব্রাঞ্চে বসে আছি, একটা কোম্পানি সার্কুলারটা ইস্যু করছে দিল্লি ব্রাঞ্চ। ধরো কোনো কারণে আগেকার দিনে তো এরকম হতো যে ওগুলো কুরিয়ারে আসতো, তো আমার কাছে আমি দেখছি আমার কাছে সার্কুলার 4 এসছে, 3 আসে, আমি বুঝতে পারবো তার মানে আমি একটা সার্কুলার পাইনি। তো রেফারেন্স নাম্বারটা অনেকগুলো কারণে ইউজ করা হয়, স্পেশালি টু ট্র্যাক ডাউন বা একটা লগ ক্রিয়েট করার জন্য করা হয়। বা পরবর্তীকালে ধরো কেউ একটা বললো যে আমি একটা সার্কুলার পেয়েছি, এটা অথেন্টিক কিনা, তো সেটা তুমি সার্কুলারের রেফারেন্স নাম্বার দেখে ভেরিফাই করতে পারবে যে হ্যাঁ এটা অথেন্টিক কিনা। তো reference number, date, subject line, body of paragraph, closing with the issuer signature and designation, almost নোটিশের মতনই বাট একটু চেঞ্জেস আছে। Effective circular should be very clear, concise and having a definite purpose, এটা কারণে দেওয়া হয়। They should maintain a formal tone, কোনো রকম পার্সোনাল টোন হয় না, এখানে ভীষণ ফর্মাল একটা টোন দেওয়া হয়। ভীষণ প্রুফ রিড করা হয়, এখানে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো রকম গ্রামাটিক্যাল এররের জায়গা নেই। and ideally tailored to the audience, যে অডিয়েন্সের জন্য দরকার তাদের কথা মাথায় রেখে লেখা হয়। আর একটা কল টু অ্যাকশন অবশ্যই থাকে। কিরকম? সার্কুলারে তো কিছু জানানো হচ্ছে, সেই জানানোটাই হলো অ্যাকশন বেসিক্যালি, সেটা মানে কাউকে সেটা ইনফরমেশন দিতে পারে বা কাউকে কোনো কাজ করার জন্য ইনস্ট্রাক্ট করতে পারে। Examples of circular uses. Circulars are used for various purposes, including announcement of policies, procedure, work schedule changes, company updates, new products, regularity changes, সব কিছু হতে পারে। Format. The name of the organization, entity issuing the circular,
সার্কুলার রেফারেন্স নাম্বারটা এদিকে বসবে, তারপরে ডেট অফ ইস্যু হবে, ডেট অফ ইস্যুর নিচেও বসতে পারে, সাবজেক্ট আর হেডিং একটা থাকবে, তারপরে বডি অফ সার্কুলার যেটাতে ডিটেলস থাকবে, আর লাস্টে থাকবে নেম ডেজিগনেশন যে করছে সার্কুলারটা। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কুলার। ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি দিয়েছে সার্কুলারের রেফারেন্স নাম্বার, এ দেখো সার্কুলারের রেফারেন্স নাম্বার। ডিয়ার স্যার বা স্যার্স কাস্টমারদেরকে দিয়েছে ইনক্রিজ অফ প্রাইস। We are very much regret to inform you that due to the steep rise of raw material cost, electricity charges, wages, and transportation charges, the cost of production of our products has gone up by more than 15%. The CESC has increased the electricity rate by 20% with effect from July. The new GST rate has been introduced from 1st July, and our product is subject to a 18% slab rate. The transport companies have also increased the transportation charges due to the increase in prices of fuels. Moreover, the rise in cost of living index has compelled us to accept the workers' demand for higher wages. Therefore, we find no alternative but to increase the price of our products by 10%. We would like to point out that though the average cost of production has gone up by more than 15%, we have decided that the share burden of such hike with the customers for the prices are being raised by 10% only. তো ওরা ব্যাপারটা এরকম বলছে যে যেহেতু র মেটেরিয়ালের কস্ট, ইলেকট্রিসিটি চার্জ, ওয়েজেস, ট্রান্সপোর্টেশন চার্জ এগুলো সব বেড়ে গেছে, তার জন্য আমাদের মিনিমাম 15% দাম বাড়ানোর দরকার ছিল, বাট ঠিক আছে আমরা 5% কনসিডার করে আমাদের প্রফিট থেকে বার করে দিয়ে আপনার জন্য আমরা 10% অনলি প্রাইসটা ইনক্রিজ করছি, সেটা 1st জুন থেকে এফেক্টিভ হবে। দেখো না, মার্কেটিং ম্যানেজার যে আছে সে সাইন করেছে। সার্কুলার লেটার ইনফর্মিং দ্য ওপেনিং অফ a নিউ শোরুম or branch। কিরকম? এখানে we are glad to announce we have opened a new showroom branch at Raniganj to serve our customers in a better way. The showroom branch is situated in a address and which is well connected by bus or train. তো তোমার যদি দরকার হয় তবে on the evening of coming Durgotsav and Eid al-Fitr, it's our gift to people of Raniganj. The showroom branch will function from 10 May। ঠিক আছে? Next হলো minutes writing। মিনিটসটা কি? The minutes of a meeting is an official record of proceedings of the meeting and resolutions adopted therein. When the minutes are duly confirmed, it gets force of law and acceptable in a court of law as an evidence। মানে minutes of the meeting. Minutes of the meeting is an official record of the proceeding of the meeting and the resolutions adopted therein. তো মিনিটস কি? মিনিটস হলো বেসিক্যালি একটা অর্গানাইজেশনে যে মিটিং হচ্ছে সেই মিটিংটাকে ডকুমেন্ট করা, যে ওই মিটিং এ কি কি এজেন্ডায় ডিসকাস হয়েছে, কি কি রেজলিউশন নেওয়া হয়েছে, কি সমস্ত ব্যাপারে ডিসকাশন হয়েছে সেইগুলো। তো কেননা ডিসকাশন শুধু হলেও হলো না, কেননা একটা ডিসকাশন আমরা করলাম, তো আফটার দ্য মিটিং যদি মানে পিপল ডু ডেনাই কে না এটা তো হয়নি, না না এটা তো ডিসাইড হয়নি, তো টু কিপ ইট লাইক ভেরি ফেয়ার অ্যান্ড লিগাল এই মিনিটস লেখা হয়। মিনিটস কিরকম? দু টাইপের হয়, একটা হলো মিনিটস অফ ন্যারেশন, একটা মিনিটস অফ ডিসিশন। একটা হলো কি কি কথা বলা হয়েছে, কে কি বলেছে না বলেছে সেটার একটা মিনিটস হয়, আর একটা ডিসিশন হয় যে কি কি ডিসিশন নেওয়া হয়েছে। মানে ধরো সাপোজ একটা কোঅপারেটিভ সোসাইটির একটা মিটিং হচ্ছে, মিটিং এ বলা হয়েছে যে আমাদের একটা দারোয়ান লাগবে, ঠিক আছে, দিস ইজ দ্য এজেন্ডা। তো সেটা নিয়ে কেউ বলছে না না লাগবে না, কি দরকার, কেউ বলছে না না হ্যাঁ হ্যাঁ লাগবে, ও বলছে না না আমার একটা চেনা পরিচিত লোক আছে যে কম নেয়, ও বলছে না সে বাইরে থেকে লোক আনলে হবে না, এখানে থাকতে হবে না, সে চলে গেলে রাত্রিবেলা কে দেখবে, এই সমস্ত বিভিন্ন কথাবার্তা চলছে। সেটা হলো মিনিটস অফ ন্যারেশন, যে একটা এজেন্ডা নিয়ে কে কে কি কি বলেছে। আর মিনিটস অফ ডিসিশন হলো যে এক্স্যাক্টলি কি ডিসিশন নেওয়া হলো, যে ফাইনালি ধরো ডিসিশন নেওয়া হলো অমুক লোককে দারোয়ান রাখা হবে, সে এত টাকা মাইনেতে কাজ করবে, সে এখানে থাকবে না থাকবে এরকম। ঠিক আছে, সেটা আসবে মিনিটস অফ ডিসিশনে। তো রুলস অফ ড্রাফটিং মিনিটস কি কি? মিনিটস শুড বি রিটেন ইন ব্রিফ অ্যান্ড বেসড অন ফ্যাক্টস। কোনো রকম ভাব বাচ্চে লেখা হয় না, এক্স্যাক্টলি যেটা বলা হয়, যেটা মানে করা মানে ডিসকাস হয় সেটুকুই লেখা থাকবে। কে কি মিন করেছে সেটাকে ভেবে লেখার কোনো এখানে স্কোপ নেই।
ইট শুড বি রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজেস, অবশ্যই। ঠিক আছে, অ্যান্ড ইন দ্য পাস্ট টেন্স, কেন মিনিটস হয়ে যাওয়াটা, মিটিং হয়ে যাওয়ার পরে মিনিটস লেখা হয়, এটা পাস্ট টেন্সে লেখা হবে। It should be affirmative, divided in paragraphs for each item of the agenda. Affirmative বলতে পজিটিভ বেসিক্যালি, মানে কোনো নেগেটিভিটি বা কোনো ব্যাপারটা মানে থাকে না, কোনো কাউকে ব্যাপারে খারাপ লেখা বা কোনো জিনিসের ব্যাপারে খারাপ একটা অ্যাঙ্গেল এখানে প্রমোট করা হয় না, যে কোনো বিজনেসের লেখাতে সবসময় পজিটিভিটি লেখা হয়। তো বলছে সেটা অ্যাফার্মেটিভ হবে, আর যেটা মানে গ্রোথ ওরিয়েন্টেড, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। আর ডিভাইডেড ইন প্যারাগ্রাফস ফর ইচ এজেন্ডা, মানে এক একটা এজেন্ডা একটা প্যারাগ্রাফে আলাদা আলাদা করে লেখা হবে। অ্যাজ ফার অ্যাজ পসিবল এক্সাক্ট ওয়ার্ডিং অফ দ্য রেজলিউশন বি রেকর্ডেড ইন দ্য মিনিটস। ধরো কিছু হলো যে আমি একটা কোনো একটা কথা বললাম, যেটা যখন লেখা হলো মেবি সে যে ওয়ার্ডটা ইউজ করলো সেটা এক্স্যাক্টলি আমি মিন করিনি, ওয়ার্ড চয়েস চুজ করার জন্য কি হয় অনেক সময় কথার স্টেটমেন্টটা বদলে যায়। তো সবসময় মিনিটস এটা চেষ্টা করা উচিত যে যে যেটা বলেছে সেটা এক্সাক্ট রাখার চেষ্টা করতে, তার সেন্সটা কোনোভাবে চেঞ্জ না হয়। Minutes must contain the following information in respect of each resolution passed: name of the proposer, কে তোমার প্রপোজ করেছিল, and the seconder, whether passed unanimously or majority vote, ঠিক আছে, or manner and result of voting, ঠিক আছে, কিরকম ভাবে ভোট হয়েছিল, ভোটের রেজাল্ট কি হয়েছিল, সেগুলো সমস্ত ডিটেলস লেখা থাকবে। এটা হলো মিনিটস এর একটা বেসিক টেমপ্লেট, যেখানে ডেট, টাইম, ভেনিউ, রিকোয়েস্টেড বাই লেখা থাকবে, কে কে অ্যাটেন্ড করেছিল লেখা থাকবে, এজেন্ডা গুলো লেখা থাকবে, কি কি ডিসকাশন হয়েছে সেটা লেখা থাকবে, অ্যাকশন আইটেমস যেখানে তোমার প্রত্যেকটা এজেন্ডা ওয়াইজ কি কি সমস্ত ডিসকাশন অ্যান্ড ন্যারেশনটা প্রিটি মাচ, আর ডিসিশন কি হয়েছিল সেগুলো লেখা থাকবে, নেক্সট মিটিং এর ডেট, একটা প্রপোজাল লেখা থাকবে, আর অ্যাডিশনাল নোট যদি কিছু থাকে সেটা লেখা থাকবে। এটাকে এখানে একটা মিটিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে, শ্রীরাম ফাইবার্স। কি হয়েছে, মিনিটস অফ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য বোর্ড অফ দ্য কোম্পানি হেল্ড অ্যাট রেজিস্টার্ড অফিস, কোথায় হয়েছে, কবে হয়েছে সেটা লেখা আছে, মেম্বার্স কে কে ছিল প্রেজেন্ট, সব মেম্বার নয়, যাদেরকে ইনভাইট করা হয়েছে তারা নয়, অনলি প্রেজেন্ট মেম্বার কারা পার্টিসিপেট করেছে সেটা লেখা থাকবে, তাদের ডেজিগনেশন শুদ্ধ। নেক্সট হলো তোমার এজেন্ডা গুলো ওয়াইজ কি কি ডিসকাস করা হয়েছে, সেটা কি কি, অন দ্য মোশন অফ শ্রী জি দে অ্যান্ড সেকেন্ডেড বাই এস পি ব্যানার্জি, শ্রী কে কে পোদ্দার is anonymously elected the chairman the board of directors. Sri K. K. Poddar took the chair to preside over the meeting. Adoption of এটা প্রত্যেকটা দেখো তোমার টপিকের উপরে লেখা কি কি ডিসাইড হয়েছে। লাস্টে কোম্পানির সিল, দ্য মিটিং এন্ডস উইথ আ ভোট অফ থ্যাঙ্কস টু দ্য চেয়ার। এটা হলো একটা মিনিমাম একটা বোর্ড মিটিং এর মিনিটস। আর একটা এক্সাম্পল, এটা হলো 7th অ্যানুয়াল জেনারেল মিটিং অফ আ পাবলিক কোম্পানি। ঠিক আছে, এখানে তোমার দেখো এখানে লোকেশন লেখা আছে, প্রেজেন্স কি আছে, চেয়ারম্যান, সেক্রেটারি, ডাইরেক্টর, আর এছাড়া অনেক যারা লেখা আছে তারা সেগুলো অ্যাটেন্ডেন্স বুকে লেখা আছে, তারা অত অত মানে ইম্পর্টেন্ট মেম্বার নয়। এবারে তোমার দেখো প্রত্যেকটা টপিক ওয়াইজ লেখা আছে কি কথা হয়েছে, কি ডিসাইড হয়েছে, লাস্টে ক্লোজ কে ক্লোজার ডিক্লেয়ার করেছে সেটা লেখা আছে সিল দিয়ে। তো ইট ওয়াজ ভেরি সিম্পল মিনিটস। নেক্সট হলো সিভি রাইটিং, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাপার্ট ফ্রম গেটিং নাম্বারস, কমার্সে গ্রাজুয়েশনের নাম্বার ছাড়াও সিভি রাইটিংটা সারা জীবন কাজে লাগবে, কেন মিনিটস হয়তো লিখতে হতে পারে, হয়তো নাও লিখতে হতে পারে কর্মক্ষেত্রে, নোটিস, সার্কুলার, সেম থিং, বাট সিভি তো সবাইকেই লিখতে হবে, দের ইজ নো অপশন টু অ্যাকচুয়ালি এটা থেকে বাঁচার। বিভিন্ন যাদের বিজনেস হয় তাদেরও লিখতে হয় বিভিন্ন কারণে। নেক্সট সিভি, সিভিটা কি, সিভি, বায়োডেটা, রিজিউম, এভরিথিং একই জিনিস। সিভির ফুল ফর্ম হলো কারিকুলাম ভিটে। তো থ্রু সিভি এ ক্যান্ডিডেট ক্যান পোর্ট প্রজেক্ট হিমসেলফ অর হারসেলফ ইনটু দ্য ক্যারিয়ার। ঠিক আছে, মানে দ্য সিভি অ্যান্ড কাভার লেটার, বেসিক্যালি কাভার লেটার কখন দেওয়া হয়, কাভার লেটার হলো একটা লেটার, বেসিক লেটার, সেটা এক্সপ্লেন করে যে তোমার সিভিটা যে পড়বে তা কেন পড়বে। তো কাভার লেটার হলো তোমার কিছুটা, ধরো ধরো আমরা একটা প্রজেক্ট যখন বানাই তার একটা কাভার থাকে, কাভারের মধ্যে কি প্রজেক্ট, কি বৃত্তান্ত, কে বানিয়েছে, কোন ক্লাস, আমরা লিখি একটা বেসিক ইন্ট্রোডাকশন। তো কাভার লেটারও বেসিক্যালি সেই বেসিক ইন্ট্রোডাকশনটা দেয় যে আমি এই পজিশনের জন্য আপনাকে সিভিটা পাঠাচ্ছি,
বাট যে সিভিটা পড়বে সে কেন পড়বে, কেন তোমারটাই পড়বে, তো সেটার একটা বেসিক পরিচয় দেওয়া নিজের, যে না দেখুন আমি এই প্রফেশনেই কাজ করতাম, আমার আইডিয়া আছে এই পজিশন সম্বন্ধে অলরেডি, আমি বেটার করতে পারবো। তো নিজেকে প্রুফ করার জন্য লোকে কভার লেটার দেয়। এবার হ্যাঁ ধরো তুমি কাউকে একটা সামনাসামনি তাকে সিভি দিচ্ছ, তার সাথে একটা স্ক্রিনিং রাউন্ড হচ্ছে, সে তোমার সাথে বসে ডিসকাস করছে এবং তুমি সিভি দিচ্ছ, তখন বেসিক্যালি কভার লেটার দেওয়ার দরকার পড়ে না। তাকে তুমি সামনে বসে অলরেডি বলছো তার তোমার ব্যাপারে তার ব্যাপারে কথোপকথন হওয়ার পরে তুমি তাকে সিভিটা দিচ্ছ, তো হি অর শি অলরেডি নোস, তো তখন কভার লেটারের দরকার পড়ে না। বাট তুমি যদি কাউকে সিভি মেল করছো বা ধরো কাউকে সিভি কুরিয়ার করছো, যে লোকটা তোমার সিভিটা পাবে সে তোমার সামনে নেই বা তার সাথে তুমি কোনোভাবে দেখা করে কিছু বলতে পারছো না, তো তখন কভার লেটারটা ম্যান্ডেটরি হয়ে যায়। তো কভার লেটার বেসিক্যালি তোমাকে তাকে একটা সিভির ব্যাপারে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করার চেষ্টা করে। আচ্ছা, so in this sense it may be stated that CV is the most important document in the job getting process. অবশ্যই a CV is in a 1, 2 or 3 page summary of skill, education, experiences and accomplishment. মানে ওটা তোমাকে একটা সামারি দিচ্ছে যে তোমার এডুকেশন, স্কিল, এক্সপিরিয়েন্স, অ্যাকমপ্লিশমেন্টের ব্যাপারে, যে তোমাকে এমপ্লয় করবে সে তোমার ব্যাপারে জানতে পারছে, ঠিক আছে? তো এটা এমন ভাবে ডিজাইন করা থাকে যাতে একটা এমপ্লয়ের দেখেই পছন্দ হয়ে যায়। তো ইটস a tool to get one's foot in the door. It serves as a letter of introduction to be considered as a position. The CV does not contain only information of the candidate's past experiences or just a list of what the candidate has learned or done. It also tells what he or she can do and will do for the employer's benefit. মানে এটা শুধুমাত্র past tense এ নয়, ফিউচারেও কি করতে পারে সেই প্রসপেক্টটাও কিন্তু সিভিতেই দেখানো হয়, ঠিক আছে? ইনফরমেশন টাইপ টিপিক্যালি ইনক্লুডেড ইন আ সিভি কি কি? নেম থাকে, কন্ট্যাক্ট ডিটেলস থাকে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডস থাকে, সে কোনো ইন্টার্নশিপ করলে, কোনো অ্যাওয়ার্ডস পেয়ে থাকলে সেগুলো লেখা থাকে, তার কোনো পাবলিকেশন, পোর্টফোলিও, প্রজেক্টস এর কাজ থাকলে সেটা লেখা থাকে, কোনো রকম স্পেশাল ট্রেনিং কোর্সের সার্টিফিকেট করলে সেটা লেখা থাকে, সফট স্কিল কিছু থাকলে সেটা লেখা থাকে। তাছাড়া ধরো বিভিন্ন রকমের বিহেভিয়ারাল স্কিল, যেরকম লিডারশিপ হলো, কমিউনিকেশন হলো, সেইগুলো লেখা থাকে। তারপরে ধরো তোমার ল্যাঙ্গুয়েজেস, সে কি কি ল্যাঙ্গুয়েজেস জানে, তো সেটা লেখা থাকে। সে ল্যাঙ্গুয়েজে বলতে লিখতে পারে কিনা, মানে ল্যাঙ্গুয়েজ তো লোকে বলতে পারে, লিখতে পারে, বুঝতে পারে, 3 রকমের অপশনস হয়। তো কোনটা কিরকম জানে ল্যাঙ্গুয়েজ গুলো সেটা লেখা থাকে। ইন্টার্নশিপের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সেগুলো কোথায় করেছে, কিভাবে করেছে সেগুলো। এছাড়া আগে যদি কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়, তার আগের কোম্পানিতে সে কি কাজ করতো, কি রেসপন্সিবিলিটি সে পেতো, সে কি কি পারফর্ম করেছে, কিভাবে কোম্পানিটাকে গ্রো করেছে, সে কত কত তারিখ থেকে কত তারিখ অব্দি কাজ করেছে সেইগুলো। এছাড়া ধরো বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা স্টক মার্কেটের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে অনেক রকম লাইসেন্স থাকে, তো সেই লাইসেন্স গুলো, কি লাইসেন্স তুমি হোল্ড করো না করো। এছাড়া একটা মিনিমাম পার্সোনাল টাচ, যে আমি কি পছন্দ করি না করি, মানে সবটাই প্রফেশনাল বাট একটা হবিটা একটু পার্সোনাল, যে তুমি কি টাইপের একটা মানুষ সেটা জানতে এমপ্লয়ারকে হেল্প করে। Guidelines to prepare a CV কি? Write a clear objective statement. Knowing that you want and what the employer is looking for can help you write a clear objective. একটা অবজেক্টিভ থাকে, অবজেক্টিভটা এখন লোক অনেকেই লেখে না, এখনকার দিনে মোস্টলি লোকে সামারি লেখে। সামারি বলতে যে একটা লোক তোমাকে হায়ার করবে, সে কেন হায়ার করবে, পয়েন্ট নাম্বার ওয়ান, অবভিয়াসলি তুমি তাকে কিছু দেবে, কিছু কন্ট্রিবিউট করতে পারবে তার কোম্পানিতে বা সে যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে। তো তোমাকে একটা লাইন লিখতে হবে অ্যাডভার্টাইজিং ইয়োরসেলফ, যে তোমার স্কিল গুলো, তোমার মাইন্ডসেট গুলো, তোমার পার্সোনালিটি, এভরিথিং কিভাবে কোম্পানিটাকে ডেভেলপ করতে পারে সেইটার একটা লাইন, খুব ইন্টারেস্টিং ক্যাচি একটা লাইন লিখতে হবে, যেটা দেখেই লোকে তোমাকে পছন্দ হয়ে যাবে। Also keep in mind that you do not want your objective statement to be look too broad or too specific. মানে ধরো তুমি একটা লিখলে যে আমি এক্স্যাক্টলি এইটুকুই কাজ করব, তো ওটা প্রবলেম হয়ে যায়, মেবি কোম্পানি হয়তো একটু বেশি চাইছে। আর তুমি হয়তো লিখলে যে আমি সব করতে পারবো, তখন কোম্পানি বলবে না আমার তো সব করার লোক দরকার নেই।
ঠিক আছে, বিকজ লোকে এটা ভাবে যেটা সব করতে পারে তারা হয়তো কিছুই পারে না। Make it easy for the readers to pick out specific skills by selecting appropriate categories, presenting relevant experience and skill areas using underline, bold facing, and capitalizing. With font formatting, you have to make it look ভীষণ clear, concise. কেননা একটা এমপ্লয়ারের বা রিক্রুটারের একটা সিভি পড়ার জন্য কয়েক সেকেন্ড হাতে থাকে মাত্র, খুব বেশি হলে 1-2 মিনিট হাতে থাকে। তার মধ্যে তাকে পুরো সিভিটা পড়তে হবে, তো সে বেসিক্যালি স্ক্যান করে। তো ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব, তোমাকে ওই তোমার যে কোর কম্পিটেন্সিস গুলো সেগুলোকে ভীষণ ভাবে হাইলাইট করতে হবে, সেটা আন্ডারলাইন করে হোক, বোল্ড করে হোক, বড় করে হোক, কালার করে হোক, করতে হবে। প্রেজেন্ট ইনফরমেশন ইন রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার উইদিন ক্যাটাগরিজ। রিভার্স ক্রোনোলজিক্যাল মানে তোমার যেটা লেটেস্ট এক্সপিরিয়েন্স সেটা সবসময় উপরে থাকবে, আর যেটা পুরোনো এক্সপিরিয়েন্স সেটা সবসময় নিচে থাকবে। এই ক্রোনোলজিতে সবসময় তোমার স্কিলস এক্সপিরিয়েন্স গুলোকে দিতে হয়। প্রেজেন্ট ইনফরমেশন ইন রিভার্স চronological, আচ্ছা, ইউজ জব টাইটেল, স্কিলস, হেডলাইন দ্যাট রিলেট টু অ্যান্ড ম্যাচ দ্য জবস ইউ ওয়ান্ট। কিওয়ার্ড সিলেকশন যেটাকে বেসিক্যালি বলে। তো কেননা লোকে বললাম যেটা স্ক্যান করে, স্ক্যান করার জন্য কি হয়, তুমি যেই হেডিং গুলো দেবে, লোকে নিউজ পেপার যেরকম ভাবে পড়ে, একটা নিউজ পেপার খুললো, সেই হেডিং গুলো দেখলো, কোন হেডিংটা তার সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে, তো সে শুধু সেই খবরগুলো পড়ে বেরিয়ে যাবে। কেউ কখনো নিউজ পেপারে পুরো প্রথম থেকে লাস্ট অফ লাইন অব্দি পড়ে না কখনোই। তো তোমাকে ওই ক্যাচি হেডিং দিতে হবে যাতে তোমার লেখাটা লোকে পড়ে। কিপ ইউর রাইটিং স্টাইল অ্যান্ড ফরম্যাটিং কনসিস্টেন্ট। খুব বেশি হিজিবিজি হলে বা খুব বেশি জ্ঞানজাম লাগলে লোকে পড়তে ইন্টারেস্টেড হবে না। Adjust the specific of your resume and cover letter so that they are address each employer and positions individually. এমন ভাবে লিখতে হবে যে তুমি প্রত্যেকটা কভার লেটারের জন্য আলাদা আলাদা করতে পারো, নইলে ব্যাপারটা অদ্ভুত লাগবে। If you are applying for an entry level position, ফ্রেশারদের জন্য focus more on your grades and extracurricular activities rather than on work experience. ঠিক আছে, কারণ ধরো তুমি একটা এমন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করছো যেখানে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেলিভেন্টই নয়, তো সেক্ষেত্রে তোমার ফোকাস করতে হবে তোমার আলাদা স্কিলের ওপর, পার্সোনাল স্কিলস এর ওপর, পড়াশোনার ওপর। সেক্ষেত্রে কেননা তুমি জানো তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওদের কাছে রেলিভেন্টই নয়। নেক্সট হলো বি শিওর টু ডাবল অ্যান্ড ট্রিপল চেক ইউর গ্রামার, স্পেলিং, এইগুলো। কেননা অনেক সময় মিস্টেক থাকলে লোকের খুব দেখতে বাজে লাগে এবং ওর জন্য অনেক সময় ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যায়। কেননা তখন এমপ্লয়ার মনে করে যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হোক, সে তার সিভিটা নিয়ে সিরিয়াসই নয়, সে চাকরি কি করে সিরিয়াসলি চাকরি করবে। ঠিক আছে, ডু নট মিসরিপ্রেজেন্ট ইউর সেলফ ইন ইউর সিভি অর কভার লেটার। যেটা তুমি নও সেটা কখনোই লেখার চেষ্টা করো না, কারণ তুমি নিলে চাকরি করার পরে যখন দে উইল ফাইন্ড আউট তখন সেটা তোমার জন্য খুব বাজে হবে। এটা একটা এক্সাম্পল অফ এ সিভি। ঠিক আছে, দেখো নাম, ইমেল আইডি, ফোন নাম্বার লিখেছে, অ্যাড্রেস লিখেছে, কেরিয়ারের কি অবজেক্টিভ সেটা লিখেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো খুব ক্লিয়ারলি লিখেছে, যে কি করেছে কোর্স, কি ডিসিপ্লিনে করেছে, স্কুল কলেজ কি, ইউনিভার্সিটি কি, কোন পাশ করেছে, কোন বছরে, কত পার্সেন্টে পাশ করেছে। তারপরে হলো কম্পিউটার স্কিল আছে, কি কি কম্পিউটার স্কিল আছে সেটা লিখেছে, অ্যাচিভমেন্ট কি কি আছে সেটা লিখেছে, একাডেমিক প্রজেক্ট কি কি করেছে সেটা আছে। এছাড়া রয়েছে অপারেটিং সিস্টেম, ওই প্রজেক্টের ব্যাপারে আছে। এছাড়া পার্সোনালের বাবার নাম, মায়ের নাম, এসব ডিটেলস, টুকটাক হবি, এসব দিয়েছে। এখানে একটা ভুল আছে, অ্যাড্রেসটা সে দুবার দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও দুবার দিয়েছে। কখনো কোনো ডেটা দুবার দুবার রিপিট করা উচিত নয়। এটা একটা দেখো, এটা একটা এক্সপিরিয়েন্স লোকের সিভি, কত ক্লিয়ারলি দেওয়া আছে, নাম, কি ডেজিগনেশনে সে কাজ করে, ফোন নাম্বার, লোকেশন, ইমেল আইডি, সামারি, সে কেন বেস্ট ক্যান্ডিডেট সেটা, এক্সপিরিয়েন্স দেখো, ফার্স্টে হলো তোমার যেটা লেটেস্ট এক্সপিরিয়েন্স, তারপরে হলো নিচে আগের এক্সপিরিয়েন্স গুলো, কি কি কাজ করেছে, কোন লোকেশনে কাজ করেছে, কবে থেকে কাজে কাজ করেছে, ডিটেলস দেওয়া আছে। নেক্সট এদিকে দেওয়া আছে এডুকেশন গুলো দেওয়া আছে, স্কিলস দেওয়া আছে, আর স্ট্রেংথ দেওয়া আছে। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। নেক্সট হলো কভার লেটার। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে কভার লেটার ইজ ইউর চান্স টু শাইন বিয়ন্ড ইউর রিজিউম।
It acts as an introduction, highlighting your qualification and showcasing your communication skills. কার সাথে কথা বলতে গেলে তো ডিরেক্টলি আমরা বলি না, হাই আমার নাম এটা, আমি এটা কাজ করতে পারি। তাকে তো মিনিমাম তোমার ব্যাপারে কিছু বলতে হবে। তো কভার লেটার বেসিক্যালি সেই কমিউনিকেশনটার কাজ করে। এটা দেখো টিপিক্যাল কভার লেটারে ডেট রয়েছে, নাম রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য marketing manager position and iFusion as advertised on your website. With over 5 years of experience in the marketing industry, I have developed a robust skill that aligns perfectly with the need of your company. ঠিক আছে, I am confident my expertise in digital marketing along with my ability to diverse teams and manage complex campaigns will contribute significantly. So this is how a cover letter should be. Confident. It is sounding very confident এবং ওর স্কিল গুলো একদম এক্স্যাক্টলি যেটা কোম্পানিটা চেয়েছে, তো সেটাকে অ্যাড্রেস করে লিখতে হয়। নেক্সট এবং লাস্ট টপিক, বিজনেস লেটার রাইটিং। বিজনেস লেটার রাইটিংটা কি? বিজনেস লেটার ইজ এ ফর্মাল ডকুমেন্ট যেটা হলো প্রফেশনাল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। কেন ব্যবসার কাজে কি হয়, অনেক কিছু হয়তো ফোনে আমরা অনেক কমিউনিকেশন করতে পারি, কিন্তু ফোনে আমরা যেটা করি সেটা কোনো ডকুমেন্টেড হয় না। কারণ ইন কেস কখনো কোনো লিগাল কোনো একটা প্রবলেমে তুমি পড়লে, তখন ফোনে কার সাথে কি কথা হয় সেটা কখনোই প্রুফ হিসেবে নেওয়া যাবে না। বাট ইফ ইউ হ্যাভ আ লেটার, সেটা সবসময় তোমার জন্য প্রফিটেবল। এখনকার দিনে লেটার গুলো হার্ড কপি না হয়, মোস্টলি ইমেল হয়, বাট স্টিল লেটার এখনো আছে, রেলিভেন্ট। টিপস ফর রাইটিং বিজনেস লেটার কি? বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, ভীষণ ক্লিয়ার হতে হবে অ্যান্ড ছোটোর মধ্যে লিখতে হবে, বেশি গল্প লেখা যাবে না। বি প্রফেশনাল, ঠিক আছে, এখানে কোনো গাল গল্প হচ্ছে না, এটা অনলি প্রফেশনাল, যেটুকু দরকার সেটুকু আমাদের ফর্মাল টোনে লেটারটা লিখতে হবে। বি অ্যাকিউরেট, এখানে অ্যাপ্রক্সিমেট হয়তো মেবি কোনো জায়গা নেই, ডেটা উইল বি অ্যাকিউরেট। প্রুফরিড অ্যান্ড কেয়ারফুলি, কোনো রকম গ্রামাটিক্যাল এরার, স্পেলিং এরার দেখলে এটা ক্লায়েন্টের জন্য তোমার ইমপ্রেশন খারাপ, তো সেটা সবসময় প্রুফরিড করানো উচিত। ফলো দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট, অ্যাডহিয়ার দ্য এস্টাবলিশমেন্ট স্ট্রাকচার অফ বিজনেস লেটার। বিকজ ধরো তুমি একটা আমেরিকাতে একটা বিজনেস লেটার পাঠাচ্ছ, তো মানে একটা এমন স্ট্যান্ডার্ড জিনিস এলিমেন্টস গুলো রাখা হচ্ছে যে সবার জন্য সেটা ইজি হয় বুঝতে। কি কম্পোনেন্টস কি কি? letterhead contains senders company name, address and contact information. এছাড়া রয়েছে ডেট, ইনসাইডার অ্যাড্রেস, স্যালিউটেশন হলো যেরকম ডিয়ার, মিস্টার, মিসেস, যেটা একটা স্যালিউটেশন বলে এটাকে, সম্বোধন, বডি টেক্সট, ক্লোজিং, সিগনেচার, আর কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা। নেক্সট আমরা কি দেখছি, কিছু এক্সাম্পলস অফ বিজনেস লেটার। কি কি? ব্যাংক লোন, একজন এখানে একটা মেল ইমেল লিখেছে বা চিঠি লিখেছে যে একজন একটা লোকাল এমপ্লয় আনএমপ্লয়েড ইউথ যে ব্যবসা করার জন্য ব্যাংকের থেকে লোন চেয়েছে, সেটা এখানে সব ডিটেলস লেখা আছে, ঠিক আছে। নেক্সট একটা আছে লেটার টু ইন্স্যুরেন্স কোম্পানি, যেখানে ধর একটা ব্যবসায় ফায়ার, আগুন লেগেছে, তো ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছে তাড়াতাড়ি আমাকে ক্লেম দিতে। I regret to inform you that a fire broke at our godown last night. As soon as our godown keeper had noticed the fire, he immediately informed the fire brigade. কিন্তু যতক্ষণ এসে ততক্ষণ অনেকটা ক্ষতি হয়ে গেছে, কিরকম একটা অ্যাপ্রক্সিমেটলি হয়েছে সেইগুলো। কোটেশন, বিজনেসের যেরকম হয় বিভিন্ন কারণের কোটেশন চায় বিজনেসের লোকেরা, এটা হলো কোটেশনের জন্য যে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট আছে, তো আমরা আমাদের সিস্টেম গুলোকে আপগ্রেড করার কথা ভাবছি, এটা হলো রিকোয়ারমেন্ট, আমার 50টা ইউনিটের জন্য কোটেশন দরকার। নেক্সট ইজ লেটার অফ পেমেন্ট টু আউটস্ট্যান্ডিং বিল। ব্যবসার ক্ষেত্রে এরকম অনেক সময় হয় যে তোমার পেমেন্টটা দেয়নি, ঠিক আছে, দেরি করছে দিতে, তো এটা হলো ও আউটস্ট্যান্ডিং বিল পেমেন্টের একটা রিমাইন্ডার ইমেল। এই হলো ছিল ড্রাফটিং।